শাড়ি পরানো শেষ, এখন চলো। মায়া আমাকে থামিয়ে দিয়ে আলমারি থেকে একটা কালো রঙের শার্ট বের করে আমার দিকে দিয়ে বলে, এটা পরে নাও। আমার তো শার্ট আছে। আমাকে কালো শাড়ি পরতে বলে এখন কালো শার্ট পরতে যাচ্ছ না? আমি কখন বললাম শার্টটা পরবো না? তাহলে এটা পরছো না কেন? দাও, আমি ওয়াশরুম থেকে পরে আসছি। ওয়াশরুমে যেতে হবে না, আমার সামনেই শার্ট চেঞ্জ করো। তাহলে তুমি ওইদিকে ঘোরো। আমার সামনে শার্ট পাল্টাতে কি সমস্যা তোমার? কোনো মেয়ের সামনে শার্ট খুলতে আমার লজ্জা লাগে। শার্ট কেন? বিয়ে করলে তো সবই খুলতে হবে। কিছু বললে? কিছু না। তারপরে শার্ট চেঞ্জ করে মায়াকে ঘুরতে বললাম। মায়া ঘুরে আমাকে দেখে টাসকি খায় আর মনে মনে ভাবে, কালো শার্টে সৌরভকে আমার মনের রাজ্যের রাজকুমার লাগছে। আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়াকে জিজ্ঞেস করলাম, কিছু দেখেছো এমন করে? আমার রাজকুমারকে। কি বলছো এসব? কই কিছু না তো। এখন যাওয়া যাক। তারপরে নিচে এসে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসার বাইরে এসে মায়াকে বললাম, নীলাও কি যাবে আমাদের সাথে? তাকে বলে দিয়েছি যেন আগে চলে যায়। ও। তারপর বাইকে উঠে মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরে চললাম পার্টিতে। অবশেষে সেখানে গিয়ে পৌঁছালাম। বাইক থেকে নেমে বাইকটা পার্ক করে ভিতরে গেলাম দুজনে। ভিতরে গিয়ে দেখি সবাই চলে এসেছে। আমি মায়াকে বললাম, চলো আসিফের সাথে দেখা করে আসি। আসিফের কাছে গেলাম। মায়া আমার একটা হাত জড়িয়ে ধরেই আছে। গিয়ে দেখি আসিফ আর নীলা একটা টেবিলে হাত দিয়ে একে অপরের দিকে এক পানে চেয়ে বসে আছে। আমি টেবিলের উপর হাত দিয়ে একটা থাপ্পড় দিলাম। টেবিলে থাপ্পড় দেয়া দেখে আসিফ আর নীলা চমকে উঠল। আসিফ এদিক ওদিক তাকিয়ে আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে, তোরা কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। তোরা কি এখানে বসে প্রেম করছিলে নাকি? না, তেমন কিছু না। আর এদিকে নীলাও দেখে আমার কথা শুনে লজ্জা পেয়েছে। তাই আমি আসিফের কানে কানে বললাম, মামা, আজকে সুযোগ নীলাকে প্রপোজ করার। এখানে? এখানে নয়তো বাড়িতে। চেষ্টা করে দেখবো। হুম। এই কানে কি ফিসফিস করছিস? মায়ার কথা শুনে নীলা সামনের দিকে তাকিয়ে মায়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি মায়া, তুই না বলছিলা আসবি না? আমি তো আসবো না বলিনি, বলেছি তোর সাথে আসতে পারবো না। আমার সাথে আসলে কি হতো? বয়ফ্রেন্ডের সাথে এসেছি, তাই তোর আসতে পারলাম না, সরি রে। এই মেয়ের মুখে কোনো কথাই আটকায় না দেখছি। এখন যদি বন্ধুরা জানে আমি মায়ার বয়ফ্রেন্ড, তাহলে আমার পকেটের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোর বয়ফ্রেন্ড কোথায়? এই তো আমার আমি মায়াকে একটা চিমটি দিয়ে বললাম, তার বয়ফ্রেন্ড বাইরেই আছে। ও, চলো ওই দিকটাই যাই মায়া। চলো। কেন চিমটি দিয়েছো? এর সুদ কিন্তু তোমাকে দিতে হবে। বলে একটা ভেংচি কেটে নীলার সাথে অন্য পাশে চলে গেল। আমি আর আসিফ একটা টেবিলে গিয়ে বসলাম। তখন আশিক এসে বলল, তোরা এখানে? আমি তো তোদের সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কিছু হয় নাই, তোদের কোথাও দেখছিলাম না তাই খুঁজছিলাম। ও। সবাই চলে এসেছে, এখন পার্টি শুরু করা যাক। চলো। তারপর পার্টি রুমে গেলাম। গিয়ে বললাম, বন্ধুরা সবাই শোনো, আজকের পার্টি দিয়েছে আমাদের আসিফ। আমরা তাকে ধন্যবাদ দিয়ে একটা জোরে হাতের তালি দেই। তারপর সবাই মিলে আসিফকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞাসা করলাম, আসিফ, তুই কি কারণে আজকে আমাদের জন্য পার্টি দিয়েছিস? আমি এই পার্টি রেখেছি কারণ আমি একজনকে খুব ভালোবাসি। এই পার্টিতে তাকে প্রপোজ করব বলে এই পার্টি রেখেছি। কে আপনার ভালোবাসার মানুষ? আছে, আমি এখন তাকে ডাকবো। তারপর আসিফ নীলাকে সবার সামনে ডেকে প্রপোজ করলো। নীলাও আসিফের প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। সবাই এসে আসিফ আর নীলাকে শুভকামনা জানালো। পরে আমি সবার উদ্দেশ্য করে বললাম,
এখন সবাই এনজয় করতে পারেন। লেটস দ্য মিউজিক। যে যার মতো করে ড্রিঙ্ক করে গানের তালে তালে নাচছে। আমি একা বসে বসে ড্রিঙ্ক করছিলাম। হঠাৎ চোখ যায় ভিড়ের মধ্যে। মায়া অন্য একটা ছেলের সাথে কাপল ড্যান্স করছে। আমার কেমন যেন লাগতে শুরু করলো। মায়াকে অন্য ছেলের সাথে দেখে আমি আরও বেশি বেশি করে ড্রিঙ্ক করতে লাগলাম। তখন একটা মেয়ে এসে আমাকে বলল, সবাই ড্যান্স করছে, কিন্তু আপনি এখানে একা বসে এত ড্রিঙ্ক করছেন কেন? এমনি। চলে না আমার সাথে ড্যান্স করতে? আমিও কেন জানি মেয়েটার কথা ফেলতে পারলাম না। মেয়েটা আমার হাত ধরে নিয়ে গেল, আমার সাথে ড্যান্স করতে শুরু করলো। কিছুক্ষণ এইভাবে ড্যান্স করার পর কে যেন পিছন থেকে আমার শার্ট ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো। আমি ঘুরে দেখে অবাক, কেউ না, এটা মায়া। রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাই আমি বললাম, আমাকে এখানে নিয়ে এলে কেন? অন্য মেয়ের সাথে খুব ড্যান্স করতে ভালো লাগে। তুমিও তো অন্য ছেলের সাথে ড্যান্স করেছো, আমি কি তোমাকে কিছু বলেছি? তাই বলে তুমি অন্য মেয়ের সাথে গায়ে পড়ে ড্যান্স করবে? আমি অন্য কারোর সাথে ড্যান্স করলে দোষ, আর তুমি করলে দোষ না। আমি তো জাস্ট ফ্রেন্ড বলে তার ডান্স করেছি। ফ্রেন্ড না অন্য কিছু? জাস্ট ফ্রেন্ড। আর তুমি কি খেয়েছো? উল্টাপাল্টা বলেছো। আমি যেই খাই না বিষ খাই, তাতে কার কি যায় আসে? আমার যায় আসে। আর তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। কিভাবে বিশ্বাস করব? যে করেই হোক। তাহলে আমার নাম তোমার হাতে লিখতে পারবে? পারবো। আমার নামও কিন্তু তোমার হাতে লিখতে হবে, যেন মুছে না যায়। ঠিক আছে, এখন বাড়িতে চলো। হুম। তারপর আমি মায়াকে ধরে বাইকের কাছে নিয়ে গেলাম। মায়াকে সামনে আমার দিকে মুখ করে বসিয়ে বাইক স্টার্ট দিয়ে বললাম, মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আসলে মায়াও একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে, যার কারণে মাতাল ছিল একটু। মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কোনো মতে বাইক চালিয়ে মায়ার বাসায় পৌঁছালাম। বাইক থেকে নেমে মায়াকেও নামিয়ে বললাম, মায়া, তোমার বাসায় পৌঁছে গিয়েছি। এই বলে আমি তার হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাব, তখন মায়া বলল, আমি হাঁটতে পারবো না। কেন? আমি জানি না। তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। আমিও আর কিছু বললাম না, আর বললেও কোনো লাভ হবে না। তাই বাধ্য ছেলের মতো মায়াকে কোলে তুলে নিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। দেখি মায়া তার হাত দিয়ে গলা জড়িয়ে ধরে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বুঝলাম না। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে বলল, কি হয়েছে মায়ার? কিছু হয়নি, একটু ড্রিঙ্ক করেছিল, তাই একটু তার মাথা ধরেছে। ও, তাকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দাও। ওকে আন্টি। কিছু করার নেই, এই আটা বস্তার মতো মেয়েকে কোলে করে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তারপর মায়াকে তার রুমে নিয়ে গিয়ে তাকে বিছানায় শুয়ে আসতে যাব, তখন মায়া আমার হাত ধরে টান দেয়। আমি তাল সামলাতে না পেরে মায়ার উপরে পড়ে যাই। আমি উঠতে যাব, মায়া আমাকে জড়িয়ে ধরে ফেলে। আমি ছাড়াতে চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই নিজেকে ছাড়াতে পারছি না। তখন হঠাৎ চোখ যায় দরজার দিকে। দেখি আন্টি, মানে মায়ার মা দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম, কারণ একদিকে মায়া আমাকে আরও জোরে জড়িয়ে ধরছে আর বলছে, জানো তুমি এমন করছো কেন? একটু কিস করতে দাও না গো। অন্যদিকে আন্টি, কি করি এখন? উপায় না পেয়ে মায়ের ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। আন্টি আগে চলে গেল কিছু না বলে, হয়তো বুঝতে পারছে কিছু একটা। আর এদিকে তাকে কিস করছি দেখে সুযোগ বুঝে জড়িয়ে ধরে আমাকে ঘুরিয়ে আমার উপর মায়া, আর আমি নিচে। তবু কিস করা থামছেই না, চলতেই আছে। একসময় মায়া আমার শার্টের বোতাম খোলা শুরু করে দিয়েছে। তারপর মায়া পাগলের মতো আমার মুখে, কানে, গলায়, বুকে কিস করা শুরু করে দিয়েছে। আমিও সইতে না পেরে তার চুল, পিঠ খামচে ধরছি। তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো বুকে ভারী কিছুর অনুভবে। চোখ খুলে দেখি মায়া আমার উপরে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। একদম বাচ্চা বাচ্চা লাগছে। তার কপালে চুলগুলো সরিয়ে তার কপালে একটা চুম্মা দিলাম। আমার চুমু দেওয়াতে মায়ার ঘুমটা ভেঙে যায়। তখন আমি বলি, এভাবে শুয়ে থাকবে নাকি উঠবে? আর একটু শুয়ে থাকি। আমাকে বাড়িতে যেতে হবে তো। আর তাছাড়াও তোমার মা কি ভাববে বলো তো? যা হয়েছে নিশ্চয়ই খারাপ কিছু ভেবে নিয়েছে। যে যাই ভাবুক, তাতে কিছু আসে যায় না। তুমি শুয়ে থাকো। তুমি কেন বুঝছো না?
8টা বেজে গেছে, তাড়াতাড়ি ওঠো। আমার কিছু বুঝতে হবে না। আর 8টা 9টা বাজুক, তুমি চুপচাপ শুয়ে থাকো। আর বেশি কথা বললে ভালো হবে না। তুমি শুয়ে থাকো, আমি যাচ্ছি। তাকে ছাড়িয়ে যখন গা থেকে চাদরটা সরাই, দেখি আমার শরীরে কিছু নেই। আমি তখন তাড়াতাড়ি করে চাদরটা যেই টান দিয়েছি, দেখি মায়ার শরীরেও নেই। কি লজ্জা, কি লজ্জা! আমি চোখ বন্ধ করে চাদরটা তার দিকে দিয়ে বললাম, নাও চাদরটা গায়ে দাও। চাদরটা না নিয়ে উল্টো আমাকে টান দিল। আমি আবার বিছানায় গিয়ে পড়লাম। আমি বিছানায় গিয়ে পড়তেই মায়া আমাকে আবার জড়িয়ে ধরলো। এক হাত দিয়ে চাদরটা আবার গায়ে জড়িয়ে দিল। আমি এখনো চোখ বন্ধ করে আছি। তা দেখে মায়া বলল, কি ব্যাপার, চোখ বন্ধ করে আছো কেন? আমার শার্ট প্যান্ট কোথায়? আর তোমার শরীরে কিছু নেই কেন? কেন, শার্ট প্যান্ট দিয়ে তুমি কি করবে? আমার শার্ট প্যান্ট কোথায় আগে বলো। আর তুমি এত নির্লজ্জ মেয়ে, আগে জানতাম না। আছে। আর এখানে নির্লজ্জের কি আছে? আমি আর তুমিই তো আছি, কেউ নেই তো। তুমি এমন করছো কেন? আর বলো, আমার প্যান্ট কোথায়? চোখ বন্ধ করে দেখাতে পারছি না। তোমাকে কে চোখ বন্ধ করে থাকতে বলেছে? চোখ খোলো। আমি আর চোখ বন্ধ করে না থাকতে পেরে চোখ খুললাম আর বললাম, আমার শার্ট প্যান্ট কোথায়? আর আমার সাথে কি করেছো? সবাই যা করে। তুমি তো দেখছি বিয়ের আগেই আমার সব কিছু নিয়ে নিলে, এখন তো ছাড়ো। বিয়ের পরেও হবে, তার আগে এখন আরেকবার হয়ে যাক। এখন আর এসব হবে না। বলার আগেই মায়া তার গোলাপি ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে দিল আর জোরে জোরে তার ঠোঁট আমার ঠোঁটে চেপে এলোপাতাড়ি কিস করতে লাগলো। আমি কিছু করতে না পেরে তার কিসের রেসপন্স দিতে লাগলাম। এভাবে প্রায় 15-20 মিনিট চলার পর মায়া ছেড়ে আমার বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাতে লাগলো আর তার হাঁপানোর গরম শ্বাস আমার বুকে এসে লাগলো। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, এখন তো হয়েছে, এখন ছাড়ো। আর একটু শুয়ে থাকি না? অনেক হয়েছে। যাও, তুমি আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো। আমি তাড়াতাড়ি উঠে মেঝেতে পড়ে থাকা শার্ট প্যান্টটা তুলে ওয়াশরুমে চলে গেলাম। আমার কাণ্ড দেখে মায়া মুখ চেপে হাসছে। তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে বের হলাম। বের হয়ে এসে মায়াকে বললাম, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। হুম। এই বলে চাদরটা সরিয়ে উঠতে যাবে, তখন আমি বললাম, এই তুমি একদম চাদরটা সরাবে না। কেন? বলতে পারবো না। তুমি চাদরটা গায়ে পেঁচিয়ে উঠে ওয়াশরুমে যাও। আমি তো এভাবেই যেতে পারবো। তাহলে তুমি এইভাবেই থাকো, আমি চললাম। এই, তুমি যাবে না? আমি উঠছি তো। মায়া চাদরটা গায়ে পেঁচিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর আমি বাইরে না গিয়ে বিছানায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর মায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আর ড্রেস চেঞ্জ করে বের করলো। তখন আমি বললাম, তাহলে এখন আমি যাই, বাড়িতে মা বাবা বোনরা চিন্তা করবে। যেতে পারো, তবে আমাকেও সাথে নিতে হবে। তোমাকে সাথে নিয়ে গেলে মা বাবা কি মনে করবে বলো তো? আসলে মাকে আমি অনেক ভয় পাই। আমার সাথে মেয়ে মানুষ দেখলে আর কথাই নেই, ঝাঁটাপেটা খেতে হবে। কিছু ভাববে না। ভাবলে ভাববে ছেলের বউ এসেছে, সেটার বেশি কিছু নয়। তুমি কি পাগল হয়ে গেছো? কী সব আবোল তাবোল কথা বলছো? ঠিকই আছে। আর আমি তো তোমার বউই হব কদিন পরে, তাই না? সবই তো হয়েছে, শুধু বিয়ে ছাড়া। তা ঠিক। হঠাৎ আমার চোখ গেল তার হাতে। হাত থেকে রক্ত পড়ছে, তাই জিজ্ঞাসা করলাম, এই তোমার হাত থেকে রক্ত পড়ছে কেন? কেন, গতকাল তুমি বলেছিলে না তোমার নাম আমার হাতে লিখতে, তাই তো। তাই বলে তুমি সত্যি সত্যি হাত কেটে লিখবে? কান্না করবে না একদম। আর তোমার হাতেও আমি আমার নাম লিখেছি, তুমি দেখো। আমি আমার ডান হাত তুলে দেখি হাত ব্যান্ডেজ করা। তার মানে আমার হাতেও তার নাম লিখেছে, অথচ আমার হাত ব্যান্ডেজ করছে আর তার হাত ব্যান্ডেজ ছাড়া। তখনই আমার রাগ উঠে গেল, তাই একটা ঠাস করে মায়ার গালে চর বসালাম। মায়া আমার চর খেয়ে গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, মারলে কেন? তুমি কি পেয়েছো? হ্যাঁ, আমার হাত কাটলে ব্যান্ডেজ করে দিবে আর নিজের হাত কাটলে ব্যান্ডেজ করবে না? লাগবে না আমার হাতের ব্যান্ডেজ।
এই বলে আমি আমার হাতের ব্যান্ডেজ খুলে ফেললাম। এখন আমার হাত থেকেও রক্ত পড়ছে। সেটা দেখে মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, আর এমন হবে না, প্লিজ হাতটা ব্যান্ডেজ করে নাও, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কেন এমন পাগলামি করলে? তোমাকে বড্ড ভালোবাসি তাই। তারপর হাত ব্যান্ডেজ করে নিলাম দুজনেই। আমি মায়াকে জিজ্ঞেস করলাম, কি খুব বেশি লেগেছে? হুম। রাগের বশে মেরে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। হুম। কি হুম হুম করছো, কিছু বলো। আমাকে একটা কিস করো। এত কিস কিস করো কেন? কিস ছাড়া কি কোনো কথা নেই মুখে? যা লাগবে না আমার কারো কিস। এই দেখো, অভিমান করছে আমার জানটা। আমি কারো জানটান না। তাই? হুম। বলার আগে আমি মায়ার ঠোঁটজোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। এদিকে মায়া নিজেকে ছাড়ানোর জন্য আমাকে বুকে কিল ঘুষি দিতে লাগলো। এক সময় শান্ত হয়ে গেল। আমি তাকে ছেড়ে দিয়ে বললাম, এখন হয়েছে তো? হুম। চলো আজকে তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো। দরজা খুলে বাইরে এসে যা দেখলাম, আমার তো প্রাণ যায় যায় অবস্থা। কারণ মায়াদের বাড়িতে আমার মা বাবা বোন আর দেখি আন্টির সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে আমি মায়াকে জিজ্ঞেস করলাম, মায়া, আমার মা বাবা তোমাদের বাসায় কেন? গতকাল আমরা তো একসাথেই ছিলাম, আম্মু সব বুঝতে পারছে, তাই মনে হয় খবর দিয়ে নিয়ে আসছে। চলো তাহলে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। চলো। তারপর আমি আর মায়া নিচে নামলাম। নিচে নেমেই মায়া মা বাবার পা ছুঁয়ে সালাম করলো। আর আমার মা তো বলেই ফেললো, আমার বৌমাকে পছন্দ হয়েছে? আমি শুধু হ্যাঁ করে তাদের দিকে তাকিয়ে আছি। কি হচ্ছে এসব? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মা বলল, কিরে, এভাবে হাঁ করে কি দেখছিস? আজকেই তোদের বিয়ে? আমার বিয়ে? আর তোমরা এখানে কি করছো? মায়ার মা ফোন করে ডেকেছে আর বলল আপনাদের ছেলেকে আমার মেয়ের জামাই করতে চাই। তাই আমরাও মেয়ে দেখতে চলে আসলাম। আর মেয়ে তো পছন্দ হয়ে গেল। আরো কিছু বলবো তোর কথা? না, আর বলতে না। তবে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, কিছুদিন পর করি। তোমাকে বিয়ে করতেই হবে। আমি মায়ার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে বললাম, আমি একজনকে ভালোবাসি তাই। মায়াকে রাগানোর জন্য বললাম আর কি। তুমি কাউকে ভালোবাসতে পারো না আমাকে ছাড়া। এটা বলেই মায়া আমার শার্টের কলার ধরে তার রুমে নিয়ে আসতে লাগলো। এদিকে মায়ার এসব কাণ্ড দেখে আমার শাশুড়ি আম্মা আর মা বাবারা হাসছে। মায়া আমাকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। আমি তো ভয় শেষ। মজা করার জন্য বলেও এখন দেখি কোন বিপদে পড়লাম। মায়াকে বললাম, দরজা বন্ধ করছো কেন? তোমাকে ধর্ষণ করব বলে। এসব কি বলছো? আর আমি তো জীবনেও শুনি নাই যে মেয়েরা ছেলেদেরকে ধর্ষণ করে। কেউ করে নাই, তাই আমি তোমাকে করব, যদি বিয়ে করতে না চাও। মজা করার জন্য বলেছিলাম বলে আজ ধর্ষিত হতে হবে? আমি তো বিয়ে করবই। তো কাকে ভালোবাসো? কাউকেই না। পিছাতে পিছাতে দেওয়ালে এসে পিঠ ঠেকলো আমার। মায়া আমার কাছে এসে বলল, তাহলে সবার সামনে কেন বলছো? মজা করে বলেছিলাম, আর আমি তো তোমাকেই ভালোবাসি। সত্যি তো? 3 সত্যি। তাহলে এখন আমাকে জড়িয়ে ধরে একটা কিস করো। এখন এসব হবে না। বলার আগেই তার ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আজ বিয়ে হবে, আমার মন চাচ্ছে এখনই তোমাকে বিয়ে করে ফেলি আর রোম্যান্স করি। বিয়ে সন্ধ্যায়। চলো এখন কলেজে গিয়ে নীলাদের ইনভাইট করে আসি। চলো, তবে কোনো মেয়ের দিকে তাকাবা না, বুঝছো? তারপর বাইরে এসে মাকে বললাম, ঠিক আছে, ব্যবস্থা করতে আমি রাজি। তখন আম্মু বলল, এই নে, বৌমাকে নিয়ে শপিং করে আয়।
মার কাছ থেকে টাকাটা নিয়ে কলেজে গেলাম বাইকে করে, সাথে মায়াও আছে। কলেজে পৌঁছে বন্ধুদের আড্ডাখানায় গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আমাকে আর মায়াকে একসাথে দেখে নীলা জিজ্ঞাসা করলো, কিরে, শেষমেশ আমার ভাইটাকে পটিয়ে ফেললি? তো কি করব? বন্ধুরা, আজ আমার আর মায়ার বিয়ে, সবাই আসবে কিন্তু সন্ধ্যায়। কি, তুই বিয়ে করে ফেলতেছিস? হুম। ও, তাহলে আমাদেরকে কোনো রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিতে হবে, কি বলিস তোরা? হুম। চলো। তারপর তাদেরকে ট্রিট দিয়ে মায়াকে সাথে নিয়ে চলে আসলাম শপিং মলে। মায়ার জন্য কিছু শপিং করে মায়াকে তার বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। সন্ধ্যায় আমার আর মায়ার বিয়ে, আত্মীয় স্বজন, মেহমান আরও অনেকে এসে গেছে শুনে। কিছুক্ষণ পর বাবা এসে কোট শোট দিয়ে বলল, রেডি হয়ে নে, কাজে চলে এসেছে। আমিও আর কিছু বললাম না, রেডি হয়ে নিলাম। একটু পর শালার সব হারামি বন্ধুগুলা আমার রুমে এসে আমাকে একটা রুমে বসালো। পাশে তাকিয়ে দেখি মায়া বসে আছে ঘোমটা দিয়ে। তারপর কাজী বিয়ের কাজ শুরু করলো। বিয়ের কাজ শেষ হতে হতে রাত হয়ে গেল। আমি ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন বাবা এসে বলল, কি করছিস সেখানে? মেয়েটা রুমে একা বসে আছে, যা তাড়াতাড়ি রুমে যা। যাচ্ছি যাচ্ছি। তারপর আমি গুটি গুটি পায়ে রুমের দরজা খুলে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় তাকিয়ে দেখি বিছানাটা সুন্দর করে সাজিয়েছে নানান ফুল দিয়ে, আর বিছানায় বসে আছে এক সুন্দরী। আমি বিছানার কাছে গিয়েই বিছানায় বসে ঘোমটাটা তুলে বললাম, বাহ, আজ খুব সুন্দরী লাগছে আমার মেয়েকে, থুক্কু বউকে। আগে সুন্দর ছিলাম না বুঝি? ছিলে, তবে আজকে একটু বেশি সুন্দরী লাগছে। তাই? গো। এই শুনুন না, আমার একটা কথা রাখবে? বলো। আমার না দুইটা কিউট বেবি লাগবে। তাই? তাহলে বেবি আনার কাজটা শুরু করি। যা, এভাবে বলছো, আমার লজ্জা লাগে না বুঝি? কিসের লজ্জা? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। ওই যে তোমার পাঠক ভাইয়েরা। ও, তাদের জন্য লজ্জা পাচ্ছ? এই পাঠক ভাইরা এখন চলে যান, আমার বউ লজ্জা পাচ্ছে। আপনারাও বিয়ে করে নিয়েন, কেমন? এই পাঠকটা চলে গেছে, এখন শুরু করি। আগে লাইটটা অফ করো। তারপর লাইটটা অফ করে এক ভালোবাসায় ডুবে গেলাম আমরা। প্রিয় পাঠক ভাইরা, দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি।